ম্যাডাম সরাসরি ফোন করলেন, কিন্তু উনি তো রাজনীতি করেন না, উনি সরাসরি ফোন করলেন ডিজিএফআই ডিজিকে। তো আমি শুনতেছি মানে ভয়েস কিছুটা, বললেন যে আমার কথা বললেন, ওর ব্যাপারটা কি? তো বলে যে ও এরকম ভয়ানক কাণ্ড ঘটেছে, উনি সিএমএলএ সাহেবকে খুনি বলছে ইত্যাদি ইত্যাদি। তো ম্যাডাম বললেন কি, বাচ্চা মানুষ, মানে আমি তো তার চোখে বাচ্চাই, মায়ের কাছে বাচ্চাই হয়। তো বাচ্চা মানুষ বলে ফেলেছে, তোমরা এটাকে খুব সিরিয়াসলি নিও না, ওকে কোনো ঝামেলা করো না। এটা বলার সময় উনি আমাকে এমনি আগে কথাবার্তা এমনি জিজ্ঞেস করলেন যে কে তোমার বাসায় কে কে আছে। আমি বললাম যে ম্যাডাম আমার বাসায় কেউ নাই বলতে আমার বাবা মা নাই, ছোটবেলায় মা মারা গেছে, বাবাও মারা গেছেন কিছুদিন আগে। তো ম্যাডাম বোধহয় খুব মানে দয়া পরবশ হলেন। তো ম্যাডাম ওই ডিজিএফআই ডিজিকে বললেন যে ছেলেটা এতিম, বাবা মা নাই, ছেলেটা এতিম, বাবা মা নাই, ওর উপরে জুলুম ঠুলুম করো না, তোমরা ঝামেলা করো না। তখন ওই প্রান্তে বলছে ম্যাডাম সিএমএল সাহেব প্রচন্ড বিরক্ত। ম্যাডাম খুব গম্ভীরভাবে, ওকে বলে দিও আমি বলেছি ওকে যেন কোনো ঝামেলা না করে, ওকে বলে দিও, ওনাকে না ওকে, ওকে বলে দিও যে এই ছেলেটার উপর যেন কোনো ঝামেলা না করে, এটা আমি বলেছি, এটা ওকে বলে দিও। আর শোনো, ওই ছেলেটি কিন্তু আমার বাসাতেই আছে এখন, ওই ছেলেটি কিন্তু আমার বাসাতেই আছে এখন, ও এখান থেকে বেরোবে, ওর জন্য কোনো রকম ঝামেলা না হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া, কোনো ঝামেলা হয়নি। একেবারে ব্যক্তিগত বিষয়। আরো বয়স হলে স্মৃতিচারণমূলক কিছু লেখা বা বই টইতে তখন হয়তো লিখতাম, ম্যাডামকে নিয়ে আমাদের অনেক স্মৃতি আছে, তখন হয়তো বলতাম। যাই হোক, তো বলার উদ্দেশ্য যে ম্যাডাম অত্যন্ত কর্মী বান্ধব নেত্রী ছিলেন, প্রতিটি কর্মীর জন্য তার প্রচন্ড ভালোবাসা ছিল। একটা কর্মীর অসুস্থতা, তার কষ্ট, তার পরিবারের প্রতি তিনি অনেক খোঁজ নেন। এখন নিজেই তো তিনি মানে স্বাস্থ্য সংকটের মধ্যে আছেন। তো যাই হোক, তো রাজনীতির কথা যেটা বলছিলাম, চুন্নু গোটা 80s-এ দশকে ছাত্রদলের সাথে যুক্ত না থেকেও পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে জাসাসের সাথে যুক্ত থেকে পুরো আন্দোলনটাই আমাদের সাথে সক্রিয় ছিলেন, খুবই সক্রিয় ছিলেন এবং খুবই নির্ভরযোগ্য ছিলেন। পরবর্তী তিনি ধাপে ধাপে জাসাসের নেতৃত্বে উঠেছিলেন। তার মধ্যে একটা অমিত সম্ভাবনা ছিল নিঃসন্দেহে, এবং আমার ধারণা যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো নিঃসন্দেহে জাসাসের জন্য আরো অনেক ভূমিকা তিনি পালন করতে পারতেন। তার অস্বাভাবিক মৃত্যু মানে যেটাকে বলে তার অকাল প্রয়াণ, এটা মানে নিশ্চয়ই আমাদের পার্টিকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। তো যাই হোক, আমি এখন যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সংকটটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। আমরা যেটা এখানে করেছি, আমরা সবাই তো মোটামুটি আমার মনে হয় সবাই আমরা মানে বিএনপি পরিবারেরই আমরা। আমাদের জন্য সংকটটা কিন্তু এখনো শেষ হয়নি। ভীষণ একটা সংকটের মধ্যে আমরা আছি। আমাদের নেতা তারেক রহমান একটা কথা বারবার বলছেন, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনটা কঠিন হবে। উনি বলেছেন উনি বলেছেন যে বিএনপির জনপ্রিয়তায় বিএনপিকে ঈর্ষা করছে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 2, 3 নম্বর তিনি বলেছেন সেটা হচ্ছে যে জন আস্থা অর্জন করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে, মানুষ যাতে মনে করে এই দলটির উপর আস্থা রাখা যায়, তো সেটার জন্য তো কাজ করতে হবে। আরেকটা কথা তারেক রহমান প্রায় বলেন, যারা ডিভিশনাল মিটিংগুলোতে যারা ছিলেন, 31 দফা কর্মসূচি ডিসেমিনেশনে যারা ছিলেন, তাদের যদি কেউ থেকে থাকেন এখানে তাদের জানার কথা, তিনি বলেছেন 5ই অগাস্টের আগের রাজনীতি এবং 5ই অগাস্টের পরের রাজনীতি এক নয়। কারণ 5ই অগাস্টের মধ্য দিয়ে অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, গণ অভ্যুত্থানের পূর্বের একটা প্রেক্ষাপট, পরের আরেকটি প্রেক্ষাপট। যদি এইভাবে বলি, একজন মা যখন সন্তান সম্ভব থাকেন, সন্তান জন্মদানের পরে তিনি পুরোপুরি মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন, তখন তার জীবনযাপন, শারীরিক গঠন সমস্ত কিছুর মধ্যে একটা পরিবর্তন হয়। বাংলাদেশ একটা অনিবার্যভাবে গণ অভ্যুত্থানের পরিস্থিতি মোকাবেলা করেছে।